আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির লেকচার 4 শুরু করতে যাচ্ছি। এর আগের লেকচার পর্যন্ত হচ্ছে আমরা গতিশক্তি পর্যন্ত ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করে নিয়েছি। আজকের ক্লাসটা আমাদের শুরু হবে হচ্ছে গিয়ে বিভব শক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? বিভব শক্তির মাধ্যমে। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কি, আমি এটা অবশ্যই তোমাদেরকে এক্সপ্লেনেশন দিব, বাট এখানে একটা সমস্যা আছে যে তোমাদের বইয়ে বিভব শক্তি, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি পটেনশিয়াল এনার্জি, তো বিভব শক্তি বোঝানোর জন্য তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দিছে, শুরুতেই যদি সে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাতে যাই তো জিনিসটা আসলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। তো বইয়ে যেহেতু দিছে আমি এভাবে স্টার্ট করব, ঠিক আছে? বাট মনে রেখো যে এই কনসেপ্টগুলো এখানে যেগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে গিয়ে তোমাদের মানে ইন্টারমিডিয়েটে যখন উঠবা তখন তোমরা জানতে পারবে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো ওইগুলো ইন্টারমিডিয়েটের টপিক। তো এই স্প্রিং দিয়ে বিভব শক্তি বুঝাতে গেলে একটু ওই টপিক চলে আসবে, বাট সমস্যা নাই, আমি তোমাদেরকে তোমাদের লেভেলে থেকে এই জিনিসটা এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে বিভব শক্তি জিনিসটা কি। তো আমরা তো শিখাচ্ছি যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তো গত ক্লাস পর্যন্ত আমরা গতিশক্তি শিখাচ্ছি। তো দেখো, আমি যদি সহজে একটু প্রথমে একটা এক্সাম্পল দিই, যে তুমি যদি জানো যে একটা বস্তু যার তুমি ভর জানো, আর ও হচ্ছে একটা, ওর ভর জানো, ও হচ্ছে একটা বেগে গতিশীল বা স্থিরও থাকতে পারে। তো ধরো না, ওর ইনিশিয়াল একটা বেগ আছে, শুরুতে একটা বেগ আছে। এখন আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করব, বল প্রয়োগ করে ওর হচ্ছে আমি সরণ ঘটাই দিলাম, একটা নির্দিষ্ট সময় ধরে বল প্রয়োগ করলাম যে কারণে ওর সরণ হইলো। তাহলে দেখো তো আমি এখানে কি করলাম বলতো, কৃত কাজ করলাম। কি করলাম? কৃত কাজ করলাম, যেটা তুমি দেখতে পারো W = F S, মানে বল আর বলের দিকে সরণের গুণফলটা। তোমাদের এই জিনিসটা মনে পড়ে কিনা, খুবই সুন্দরভাবে একটা কথা তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম যে দেখো, যখন এই কাজটা দেখো আমি বল প্রয়োগ করছি এইদিকে, সরণ হয়েছে এইদিকে, এটা একটা ধনাত্মক কাজ। আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদের বই থেকেই, বইয়ের একটা লাইনই দেখাইছিলাম যে ধনাত্মক কাজ করা মানে কি বুঝা বলতো। ধনাত্মক কাজ করা মানে বুঝায় কোন বস্তুতে শক্তি দেওয়া। কোন বস্তুতে কি দেওয়া? শক্তি দেওয়া, ঠিক আছে? কোন বস্তুতে শক্তি দেওয়া, এটাকেই বুঝায় হচ্ছে ধনাত্মক কাজ। তার মানে আমরা যদি আসলে কাজটা করে হচ্ছে বল, আর বল অবশ্যই কোনো না কোনো মানুষ বা মেশিনের সাহায্যে দেওয়া হচ্ছে। তো আমরা এখানে বারবার এখানে বলতেছি আমরা কাজ করতেছি, বাট কাজটা আসলে বল করে, এটা আগে এক্সপ্লেন করছিলাম। তো যাই হোক, আমরা যখন কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ সম্পাদন করব তখন আসলে আমরা ওই বস্তুর মধ্যে শক্তি দিচ্ছি, তার মানে ওই বস্তুর মধ্যে শক্তি জমা হচ্ছে। যেমন গতিশক্তির ক্ষেত্রে আমরা শিখাচ্ছিলাম যে আমাদের শুরুতে হয়তোবা ইউ বেগ থাকলে আর এম ভর থাকলে আমরা কিন্তু জানি ওর কিন্তু একটা গতিশক্তি এখন আছে, এটা ½ m u²। যদি ইউ এর মান 0 হয় তাহলে গতিশক্তি নাই, সোজা ভাষা। ইউ এর মান আদিবেগ 0 হলে কোনো গতিশক্তি নাই। বাট এখন আমি যদি দেখো ওর গতিশক্তি আছে, দেন আমি আবার যদি এক্সট্রা এই কাজটা করি, তাহলে এখন হ্যাঁ এই মোমেন্টটাতে খেয়াল করে দেখো ওর কি হবে বলতো। ওর এখন শক্তি কি হবে জানো? ওর এখন বর্তমান শক্তিটা এটা হবে আগের গতিশক্তির সাথে আমার এই যে কাজ আমি কি করছি, কাজ করছি, আমার কাজটা ওর মধ্যে আবার চলে যাবে শক্তি হিসেবে। এই কৃত কাজ আর আগের শক্তিটা মিলে হয়ে যাবে ওর এখনকার মোট শক্তি বা এখনকার শক্তিটা। তো আমি যদি জানি ও এখন ভি বেগে গতিশীল, তাহলে ওর ভর তো m, তাহলে এই যে এই শক্তিটা আমি কিন্তু এখন জানি যে এটা গতিশক্তি ½ mv² লেখা যায়। তাহলে এই ½ mv² লেখা যাবে ½ ml² w, তাই না? এই যে নতুন গতিশক্তিটা কিভাবে আসছে, আগের গতিশক্তি আর আমার কৃত কাজটা আবার ওর শক্তির সাথে যোগ হচ্ছে। আমরা দেখছো আমরা যখন ধনাত্মক কাজ করি তখন ওই বস্তুতে শক্তি কি হচ্ছে বলতো, দেওয়া হচ্ছে, শক্তি দেওয়া হচ্ছে, তাই না? ওকে, যেমন এখানে আমরা ওকে আগের গতিশক্তির সাথে আরো নতুন করে যে শক্তিটা অ্যাড হচ্ছে সেই শক্তিটা হচ্ছে কি গতিশক্তি হিসেবে। বা আমি যদি এখানে বলি আমাদের কৃত কাজটা, এই দেখো W কি লেখা যাবে, এইটার পাশে যে বিয়োগ হয়ে যাবে, তাই না? ½ mv² - ½ me²। এই ইকুয়েশন কিন্তু আগে থেকে তোমরা জানো যে গতিশক্তির পরিবর্তনটা এটা হচ্ছে কৃত কাজ। তার মানে আমাদের কৃত কাজটা ওর মধ্যে এই এক্সাম্পল অনুসারে নতুন গতিশক্তি হিসেবে আরো যোগ হচ্ছে, যেটা ½ mv² থেকে ½ mv² হয়ে গেল।
এখন কথা হচ্ছে কি, সব সময় আমাদের কৃত কাজটা ওর মধ্যে এই গতিশক্তি হিসেবেই জমা হবে এমন কোনো কথা নেই। আমাদের যে কৃত কাজটা ওর মধ্যে সবসময় এক্সট্রা ভাবে গতিশক্তি হিসেবেই জমা হবে, হ্যাঁ, মানে আগের গতিশক্তির সাথে আবার গতিশক্তি যোগ হবে এমন কোনো কথা নাই। এই এক্সাম্পল, এই কথাটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো, যেটা তোমাদের বইয়ের একটা এক্সাম্পল। কিরকম এক্সাম্পল? আমার নো করতেছে, আচ্ছা যাই হোক। তো এখানে একটা স্প্রিং দেখানো হচ্ছে। এই স্প্রিং এর দুইটা প্রান্ত থাকে, একটা প্রান্তকে আমরা দেয়ালের সাথে লাগাই দিচ্ছি পার্মানেন্ট ভাবে, ঠিক আছে, আর একটা প্রান্ত হচ্ছে খোলা। তো নরমালি আমরা এই স্প্রিংটাকে যদি কিছু না করি ও এই অবস্থায় থাকবে। আমরা এটাকে বলি স্প্রিং এর সাম্যাবস্থা বা স্বাভাবিক অবস্থা। এটাকে আমরা কি বলে থাকি? স্প্রিং এর সাম্যাবস্থা অথবা স্বাভাবিক অবস্থা। এটা স্প্রিং এর কি অবস্থা? স্বাভাবিক অবস্থা। মানে আমরা যদি কোনো বল প্রয়োগ না করি, ডানে বামে উপরে নিচে কোনো কিছু যদি না করি, ও এই অবস্থায় থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। এখন খেয়াল করে দেখো, আমি একটা মুখা নিচ্ছি, ঠিক আছে, এই মুখাটা নিলাম। এখন এই মুখাটা রেখে আমি এই স্প্রিং এ এবার কি করলাম, এখন এখানে বল দেব, ঠিক আছে, এরকম বল দিলাম। এই যে এরকম কি হয়ে গেল, এক্স এইদিকে এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেল। এই যে এরকম চেপে যাওয়াটাকে দেখো, আগে এখানে গ্যাপগুলো বেশি, এখন এখানে গ্যাপগুলো কম, কারণ এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেছে। তো খেয়াল করে দেখো, এখন আমি যদি হুট করে যে বল প্রয়োগ করে সংকুচিত করলাম, এখন আমি যদি হাতটা সরাই নেই, তাহলে এই স্প্রিংটা কি হবে জানো, কিন্তু এরকম ঠুস করে আরো আবার প্রসারিত হয়ে যাবে, আর এই ক্যাপটাকে ধাক্কা দেবে, এই ক্যাপটাকে কি দিবে, ধাক্কা দিবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম, ভালো কথা। আমি ধরে নাও আর একটু এই একই ক্যাপকে রেখে, হ্যাঁ, আমি এবার আরো বেশি পরিমাণ, মানে এই দিকে আরো বেশি পরিমাণ সরণ ঘটালাম বা আরো বেশি বল দিলাম। এখন কি হবে জানো, আমি যদি সরে নেই, এই স্প্রিংটা আবার ধাক্কা দিবে, কিন্তু আগের বারের চেয়ে এখন বেশি জোরে ধাক্কা দিবে, তাই না? আগের বারের চেয়ে এখন বেশি জোরে ধাক্কা দিবে। এখানে সিনারিওটা কি হচ্ছে খেয়াল করো, এখানে সিনারিওটা কি হচ্ছে। এখানে আমি দেখো বল প্রয়োগ করতেছি, এইদিকে সরণ হচ্ছে কোন দিকে, এইদিকে। তার মানে দেখো, আমি বল প্রয়োগ করতেছি, তার মানে অবশ্যই আমি কৃত কাজ করতেছি। যেহেতু বলের দিক সরণের দিক একই দিকে, আমার কৃত কাজটা, হ্যাঁ, যে এই বলের দ্বারা কৃত কাজটা ধনাত্মক। আর আমি কি বলছি, যে ধনাত্মক কাজ করা হলে কোনো বস্তুতে শক্তি দেওয়া হয়। তার মানে ওর মধ্যে এখন এইখানে বস্তু বলতে স্প্রিংটা, এই স্প্রিং এর মধ্যে আমরা আমাদের কৃত কাজটা শক্তি হিসেবে দিয়ে দিচ্ছি। এই শক্তির জোরেই আমি যখন হাত সরাই নেই, এই স্প্রিংটা তখন ঠুস করে কলমটাকে ধাক্কা দেয়। প্রথমবার আমি কম সংকুচিত করে কলমের ক্যাপ ধরছিলাম, ও ধাক্কা দিচ্ছে। আমি দ্বিতীয়বার আরো বেশি সংকুচিত করে যদি কলমের ক্যাপটা ছাড়ি, ও আরো বেশি জোরে ধাক্কা দিবে। কেন? কারণ প্রথম ক্ষেত্রে আমি কম কাজ করছি, কারণ আমাদের সরণটা কম, প্রথম ক্ষেত্রে বলটাও কম। দ্বিতীয় ক্ষেত্রে আমি কিন্তু সরণ আরো বেশি ঘটাইছি। এই যে এখানে কিন্তু বলটা চেঞ্জ হয়, এগুলো তোমাদের বুঝে লাগবে না, পরিবর্তনশীল বল ইন্টারমিডিয়েট টপিক। তো জাস্ট একটু জানো যে দ্বিতীয় ক্ষেত্রে আমি আরো বেশি কাজ করলাম, এই আমার বেশি কাজটা ওর মধ্যে বেশি শক্তি হিসেবে জমা হওয়ার কারণে ও কলমটাকে আরো বেশি জোরে ধাক্কা দিবে। তার মানে বুঝো যে আমাদের যে ধনাত্মক কাজটা আমরা আগের লেকচার পর্যন্ত শিখে আসতাম যে গতিশক্তি হিসেবে জমা হচ্ছিল, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো এই স্প্রিংটা কি গতিশীল না? স্প্রিং এ কিন্তু এট দিস মোমেন্ট কোনো গতিশক্তি নাই, বা তারপর ওর মধ্যে শক্তি জমা হয়েছে। তাহলে এটা শক্তির কোন রূপ? এই যে গতিশক্তি ছাড়াও অন্য একটা শক্তি হিসেবে যে শক্তি জমা হচ্ছে, এইটাকে বলা হয় বিভব শক্তি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, যে ধনাত্মক কাজ করলে বস্তুতে শক্তি জমা হয়, এটা আমরা জানি, ঠিক আছে? শক্তি কি হয়? জমা হয়। এখন আমরা আগের জিনিস, মানে আগের ক্লাস পর্যন্ত জেনে আসছিলাম এই যে শক্তি জমা হয়, আগের ক্লাস পর্যন্ত জেনে আসছিলাম এটা, এই শক্তি কি হিসেবে জমা হতে পারে? গতি শক্তি হিসেবে জমা হতে পারে। অথবা শক্তির অন্য আরেকটি রূপ, গতিশক্তি ছাড়াও শক্তির অন্য রূপে জমা হতে পারে।
ঠিক আছে, শক্তির অন্য রূপে জমা হতে পারে। এখন এই যে শক্তির অন্য রূপ, ঠিক আছে, শক্তির এই অন্য রূপটা গতিশক্তি ছাড়া যে আরেকটা রূপ এখানে যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে এখানে বিভব শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে কি বিভব শক্তি। এই বিভব শক্তির আরেকটা নাম কি জানো? আরেকটা নাম হচ্ছে স্থিতি শক্তি। আমার বুঝছো, মানে হাঁচিতে প্রচুর চোখ দিয়ে পানি পড়ছে, এখন আর ভাই বোন ভাইয়া কান্নাকাটি করে ক্লাস নিচ্ছে। জীবনে অনেক কষ্ট, বা তেমন কষ্ট নয় যে কান্নাকাটি করে ক্লাস নেব। আচ্ছা, তো বিভব শক্তি আর হচ্ছে স্থিতি শক্তি। আবার অনেক সময় এটাকে সঞ্চিত শক্তিও বলা হয়। এগুলা অনেক সিনোনিমস তোমরা জানতে পারবা। ঠিক আছে, হ্যাঁ, এখন এখানে বলতে পারো যে ভাইয়া তার মানে বুঝলাম যে তাহলে শক্তি রূপান্তর হলে হয় হবে গতি শক্তি, না হয় হবে বিভব শক্তি। না, জিনিসটা এমনও না, দুইটাও একসাথে থাকতে পারে, ওইগুলো আমরা দেখবো। বাট এখন যেহেতু আমরা আলাদাভাবে শুধু গতি শক্তি শিখছি, এখন আমরা আলাদাভাবে শুধু বিভব শক্তি শিখবো, তো এই কারণে এভাবে আলাদা করে লিখলাম। এর মানে এই না যে শক্তি হয় গতি শক্তি হবে, না হয় বিভব শক্তি হবে, জিনিসটা এমন না, মিলেও মিশেও থাকবে। এগুলো আমরা সামনে দেখবো। ঠিক আছে, এখানে কোনো কেউ মানে মিসকনসেপশনে যাও না। ওকে, এখন কথা হচ্ছে তাহলে বুঝলাম যে আমরা যে কাজ করব, আমাদের কাজ করার মাধ্যমে ওর মধ্যে শক্তি জমা হইলে গতি শক্তি হিসেবে ছাড়াও বিভব শক্তি হিসেবে জমা হতে পারে। তাহলে বিভব শক্তির সংজ্ঞাটা কি দাঁড়ায়? তাহলে বিভব শক্তির সংজ্ঞাটা কি দাঁড়ায়, তাই না? ওকে, তাহলে চলো আমরা বিভব শক্তির সংজ্ঞা টঙ্গা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, বিভব শক্তি তোমাদেরকে স্প্রিং দিয়ে যেহেতু বয়ে দিচ্ছে, আমি তাহলে সংজ্ঞাটাতে একটু স্প্রিং দিয়ে আসি। এই যে দেখো, এই পজিশনে আমি যদি এখানে একটা কলমের ক্যাপ রাখি, ওই স্প্রিং এর সাথে গা ঘেঁষায়, ও তো কলমকে ধাক্কা দিবে না, কারণ ওর মধ্যে শক্তি নেই। কেন? কারণ ও আসছে স্বাভাবিক অবস্থায়। কোন অবস্থায়? স্বাভাবিক অবস্থায়। এখন আমি যখনই ওর অবস্থানটা পরিবর্তন করে দিছি, স্বাভাবিক অবস্থা থেকে বল প্রয়োগ করে এদিকে চাপায়, এখন এখানে একটা ক্যাপ দিছি, ও এখন আমার বল অপসারণের পর, এই বলটা অপসারণের পর ও ক্যাপটাকে ধাক্কা দিবে। এখন ওর মধ্যে শক্তি আসছে। কেন আসছে জানো? কারণ ওর স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করছিলাম আমি যে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করছি, আমি দেখো যত বেশি পরিবর্তন করব ওর মধ্যে তত বেশি শক্তি জমা হচ্ছে, কারণ আমি তত বেশি কাজ করছি, আমার কাজটাই তো জমা হচ্ছে। তো বিভব শক্তির সংজ্ঞাটা এখানে আসে যে কোন বস্তু তার অবস্থা বা অবস্থান পরিবর্তনের কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। এই দেখছো, ও স্বাভাবিক অবস্থায় কোনো অ্যাবিলিটি নাই কাজ করার, হ্যাঁ, বাট স্বাভাবিক অবস্থা থেকে চেঞ্জ করার কারণে ওর মধ্যে একটা কাজ করার অ্যাবিলিটি জন্মাইছে। এইটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তাহলে সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ায়? যে কোন বস্তু তার অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাই না? কারণ আমরা আলটিমেটলি দিচ্ছি শক্তি, আর আমরা জানি শক্তি সংখ্যা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো প্রথমে মেন কথা লিখে এরপর লিখে দিবা যে কাজ করার সামর্থ্য, তাই না? এই যে অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাই হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, তাই হচ্ছে কি বলতো বিভব শক্তি, যেটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো তোমাদের বই তো স্প্রিং নিয়ে আসছে, তোমাদের বই ইভেন স্প্রিং নিয়ে দেখবা যে এরকম ম্যাথমেটিক্যাল সমস্যা দিয়ে দিচ্ছে, বাট এখন না, এই ম্যাথমেটিক্যাল সমস্যা আমরা এখনই করব না, এটা আমরা কবে করব? পরে করব। ঠিক আছে, কবে করব? পরে করব, কারণ আমরা বিভব শক্তিটাকে অন্যভাবে আগে যেটা আসলে আমরা শিখে আসছিলাম আমাদের সময় সেভাবে শিখবো। ঠিক আছে, তো এখন দেখো আমরা এই জিনিসটা দেখবো যে একটা বস্তুকে উপরে উঠাতে কৃত কাজ ও বিভব শক্তিটা কি। তো হেডলাইন দেখে তোমরা ভয়টা পেতে পারো, বাট ভয় পাওয়ার কিছু নেই, সহজ। দেখো, এইখান থেকে আমরা আসলে মিলে বিভব শক্তিটাকে পরিমাপ করব কিভাবে। তো আমরা তো শিখলাম যে স্বাভাবিক অবস্থা থেকে বা স্বাভাবিক অবস্থান থেকে আমরা যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করি, তাহলে ওর মধ্যে যে কাজ করার সামর্থ্য অর্জন হয় সেটাকে আমরা বলি বিভব শক্তি। আচ্ছা, এখন দেখো তো, তোমাকে আমি বললাম যে একটা বস্তু আছে, তুমি বলো এই বস্তুটা কোথায় থাকবে? হাওয়ায় ভাসতে থাকবে? না। ন্যাচারালি কোথায় থাকবে? মাটিতে থাকবে।
ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ভূমিতে একটা বস্তু আছে, ভালো কথা। এখন এটাকে আমরা একটা বিল্ডিং এর উপর উঠাবো। তুমি জানো যে এই হাইটটা কথার কথা h পরিমাণ, কত পরিমাণ? h পরিমাণ। তো এটা একটা ভর আছে। তো এই যে ভূমি থেকে এখন তুমি কোথায় নিচ্ছ? এইখানে নিচ্ছ, ঠিক আছে? ভূমি থেকে কোথায় নিচ্ছ? এখানে নিচ্ছ। তো এই হচ্ছে এ অবস্থা, এই হচ্ছে বি অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে এ অবস্থা আর এই হচ্ছে কি বলতো? বি অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি আমি আগে একটা কথা বলি যে দেখো এ থেকে বি তে এই বস্তুটাকে উঠাতে, এ হতে বি তে, হ্যাঁ, এম ভরের বস্তুটিকে উঠাতে কৃত কাজ কত? বলতো এটা কিভাবে বের করবা? এখানে খেয়াল করে দেখো, এই বস্তুটাকে যদি আমরা উপরে উঠাইতে চাই, বা কথার কথা দেখো, এই যে কোনো একটা বস্তু কিন্তু ভর আছে, ভর আছে। তো ও কিন্তু এই কারণে কি, মানে যখনই ছেড়ে দেওয়া হয় মাটিতে এরকম পড়ে যায়, তাই না? এরকম মাটিতে পড়ে যায়। এই যে আমি যদি এরকম হাওয়ায় এভাবে ভাষায়ও রাখতে চাই, সরি ভাষায় না, হাওয়ায় যদি এভাবে ধরেও রাখতে চাই হাত দিয়ে, আমার কিন্তু হাত দিয়ে উপরে বল দিতে হবে ওকে। তুমি চিন্তা করো, আমার হাতে একটা ভারী বস্তু, হালকা ভারী, আর একটা ইয়া বড় পাথর আছে, আমি কোনটা ধরে রাখতে পারবো? অবশ্যই এটা পারবো, আর ওই ভারী পাথর পারবো না। কেন? কারণ ভারী পাথরের ভর অনেক বেশি, আমার হাত দিয়ে আমি অত বল উপরে দিতে পারবো না। এটা তো আমি পারতেছি। তার মানে বুঝো, এই বস্তুটাকে দেখো এখন, হ্যাঁ, এই যে আমি যেহেতু উপরে উঠাবো, এই উপরে উঠানো কিন্তু অনেকভাবে সম্ভব, একটা ত্বরণে সম্ভব, সমবেগে সম্ভব। এইগুলা নিয়েও তোমাদের এখন পেঁচানোর বিষয় না। তোমরা এখন কনসেপ্ট শিখবা, তো ওই ক্রিটিক্যাল থিঙ্কিং তোমরা ইন্টারমিডিয়েটে শিখবা। এখন তো তোমরা আস্তে আস্তে ছোট ছোট জিনিস শিখতেছো। তো এইটাই ধরে নেওয়া হয় যে এ থেকে বি তে উঠাইতে তোমাকে অ্যাটলিস্ট ওকে ওর ওজনের সমান বল দিতে হবে। তুমি চিন্তা করো, ওজনের থেকে কম বল দিলে তো কখনো উপরে উঠবে না। অ্যাটলিস্ট ওজনের সমান বল দিলে তুমি হয়তো, মানে তুমি এটাকে সমবেগে উপরে উঠাইতে পারবা। এই যে সমবেগে উঠানো, ত্বরণে উঠানো, এগুলা এখন তোমার পেঁচাও না। তোমরা জাস্ট জানো যে এই বস্তুটাকে এখান থেকে উপরে উঠাইতে গেলে কতটুকু বল দিতে হবে? ওজনের সমান বল দিতে হবে। অ্যাটলিস্ট এই বস্তুর ওজনের সমান বল দিতে হবে। বুঝা গেছে? তাহলে আমরা তো জানি কৃত কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। তো এইখানে আমাদের কোন বলটা দিতে হবে? এই যে এই বস্তুর ওজনের সমান, তাই না? তো আমরা জানি ওজনটা দিলে কি লিখবো? যে বল, বলের ফর্মুলা থেকে আমরা লিখে দিব যে বলের ফর্মুলা থেকে কি হলো, কোথায় গেল? আমরা এই যে বলের ফর্মুলা এখানে বসিয়ে দেবো যে mg, ওজনের সমান বল দেওয়া লাগবে। আর s হচ্ছে কত দেখো তো, আমাদের অতিক্রান্ত দূরত্বটা হবে হচ্ছে h, এই যে এটা, ঠিক আছে? mg h, এই হচ্ছে আমাদের কৃত কাজ। একটা বস্তুকে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা উঠাইতে কৃত কাজ হচ্ছে এটা। একটু ভালো করে মাথায় রাখবা, এইখানে h যেটা, এখানে h যেটা, সেটা হচ্ছে ভূমি হতে উচ্চতা, অন্য কোনো কিছু না, ভূমি হতে উচ্চতা, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে, আমাদের এইটা ছিল প্রথম কাজ, একটা বস্তুকে উপরে উঠাইতে কৃত কাজ কত, এই যে দেখো কৃত কাজ বের করে ফেলছে। এখন কথা হচ্ছে বিভব শক্তি কত। এখন কথা হচ্ছে কি, বিভব শক্তিটা কত। খেয়াল করে দেখো, ওকে আমি কোথা থেকে কোথায় নিছি? এ থেকে বি তে নিছি। দেখো এই যে এ তে থাকা, মাটিতে থাকা হচ্ছে ওর স্বাভাবিক অবস্থা, জেনারেলি ন্যাচারালি কোথায় থাকবে? মাটিতে থাকবে। খেয়াল করে দেখো, ও এখন কোথায় আছে? বি তে আছে। ওকে আমি স্বাভাবিক অবস্থা থেকে চেঞ্জ করে মাটি থেকে একটা উপরে নিয়ে গেছি। তাহলে কি আমি কাজ করছি না? কাজ করছি কত পরিমাণ? mgh। তাহলে এই কৃত কাজ, এই কৃত কাজ, হ্যাঁ, এই m ভরের বস্তুতে শক্তি হিসেবে জমা হবে, শক্তি হিসেবে জমা হবে। এখন কোন শক্তি? এই বি অবস্থানে এই বস্তুটাকে আমি জাস্ট উঠায় রাখছি, ও কি গতিশীল? এট দিস মোমেন্ট বা এট দিস পয়েন্ট ও কি গতিশীল? না। তাহলে গতিশক্তি কি আসবে? না। এখন যদি কেউ বলো না ভাইয়া গতিশক্তি কেন আসবে না, আরে আমি জাস্ট এখান থেকে উঠায় রাখছি, উঠায় এখানে রাখছি, ও তো গতিশীল না, আমি তো বলি না উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, v0। তাহলে ওর মধ্যে কিন্তু গতিশক্তি নাই। গতিশক্তি যদি না থাকে, তাহলে ওই যে আমার কৃত কাজটা কোন শক্তি হিসেবে ওর মধ্যে জমা হবে? বিভব শক্তি, ঠিক আছে? তাহলে এই কৃত কাজ m ভরের বস্তুতে বিভব শক্তি হিসেবে, বিভব শক্তি, হাতের লেখাটা একটু খারাপ তোমরা জানোই, বিভব শক্তি হিসেবে
জমা হবে। তার মানে আমরা লিখতে পারি, সুতরাং এই যে এই বি বিন্দুতে, সুতরাং বি বিন্দুতে এই এম বস্তুটির বিভব শক্তি, হ্যাঁ এম ভরের বস্তুটির বিভব শক্তি, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই হচ্ছে এনার্জি, পি দিয়ে বোঝানো হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইটা হবে তাহলে এই কিছু কাজটা, আর কিছু কাজটা হচ্ছে mgh, বুঝে গেছে? এই হচ্ছে mgh। তোমাদের মাঝে মাঝে প্রশ্ন এরকম আসতে পারে যে বিভব শক্তি ব্যাখ্যা করো। তখন তোমাদের কাজ হবে কি, তোমাদের আগে বিভব শক্তির ডেফিনিশনটা দিতে হবে, দেন এরকম উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবা যে একটা বস্তুকে এ থেকে বিতে নেওয়া হচ্ছে, কৃত কাজ হচ্ছে mgh, আর এই কাজটা ওর মধ্যে জমা হচ্ছে, এখানে তার গতি শক্তি হিসেবে জমা হবে না, এখানে জমা হবে বিভব শক্তি হিসেবে। তাহলে বিভব শক্তি হচ্ছে mgh। h এর পরিচয়টা কি? ভূমি হতে উচ্চতা। এই যে mgh, এই সূত্রটা যে তোমরা শিখলা, বিভব শক্তির সূত্র কি? mgh। এটা দিয়ে ন্যাচারালি 9 অনেক অঙ্ক করা হয়, ইন্টারমিডিয়েটেও অনেক অঙ্ক করা হয়। এটা করতে স্টুডেন্টরা মনে করে বিভব শক্তি মানে mgh। এটা কিন্তু আবার একটা ভুল। এই যে তোমাদের বইয়ে যে শুরুতে স্প্রিং এর উদাহরণ ছিল, স্প্রিং এর কিন্তু বিভব শক্তি mgh না, কারণ স্প্রিং এর কিন্তু আমরা এই হাইট চেঞ্জের বিষয়টাতে আসতেছি না, এটা আনুভূমিক ভাবে আছে, তাই না? হাইট চেঞ্জের বিষয়টা আসতেছি না। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি আলাদা, এই বিভব শক্তি আলাদা দেখে ওই যে স্প্রিং এর অঙ্কটা আমি করি না এখন, কারণ তোমাদের আলাদা জিনিসটা আলাদাভাবে শিখাবো, আগে যেটা ন্যাচারালি সেটা আগে শিখি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হচ্ছে আমাদের বিভব শক্তিটা এভাবে বের করা লাগে। পোকা উঠতেছে কেন? ওকে, তো এখন চলো আমরা এরকম একটা উদাহরণ করি। কি এরকম উদাহরণ করি? দেখো, তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো যে সাপোজ এই হচ্ছে ভূমি, আর এখানে হচ্ছে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে এ বি সি। এখন তোমাকে দেওয়া আছে যে এ থেকে বি এটা হচ্ছে 50 মিটার, আর এ থেকে সি এটা হচ্ছে তোমার 80 মিটার। এখন কোশ্চেন হচ্ছে কি বলতো, তোমাকে আমি কোশ্চেন করলাম যে এ বিন্দুতে বিভব শক্তি কত, মানে একটা ভর দিয়ে দিচ্ছি, হ্যাঁ যে ধরো যে এই এম ভরের একটা বস্তু আছে, কথার কথা। আচ্ছা এখানে লিখি এ বিন্দুতে m = 2 কেজি ভরের বস্তুর, হ্যাঁ ওই বস্তুর বিভব শক্তি কত। দেন তোমাকে জিজ্ঞেস করলাম যে বি বিন্দুতে ওই একই m = 2 কেজি ভরের বস্তুর বিভব শক্তিটা কত। দেন 3 নম্বর কোশ্চেন, আবার সি বিন্দুতে m = 2 কেজি ভরের বস্তুর বিভব শক্তি কত। তাহলে দেখো কিভাবে বের করবা, বিভব শক্তি যখনই দেখবা আমি বলি তুমি EP = mgh কখন ইউজ করবা। হ্যাঁ আমি এখানে একটা স্লাইড নেই। EP মানে বিভব শক্তি = mgh কখন ইউজ করবা জানো? তখনই ইউজ করবা যখন আমাদের বস্তু উপরে নিচে গতিশীল হবে। উপরে নিচে বলতে হয় উপরে বা নিচে, হ্যাঁ, অথবা গ্র্যাভিটি কি খাড়া নিচের দিকে কাজ করে না? খাড়া নিচের দিকে যখন আমাদের এরকম কোন বস্তুর সরণ ঘটবে বা বিভিন্ন পজিশন জানতে চাবে, তখনই EP = mg ইউজ করবা, ঠিক আছে? বস্তুটি খাড়া উপরে নিচে গতিশীল হলে এই সূত্র ইউজ করবে, ঠিক আছে? কারণ এইটা দিয়ে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক থাকে, আর এটা দিয়ে করতে অনেকে মনে করে যে বিভব শক্তি মানে mgh, বাট এটা মানে কিন্তু না। বিভব শক্তি মানে সবসময় mgh না, ওগুলো আমরা পরে শিখবো। আগে হচ্ছে আমরা জেনারেল সেগুলো শিখে নিচ্ছি, ঠিক আছে? এটা একটা সতর্কবার্তা। আর হচ্ছে এখানে h এর পরিচয়টা কি আছে মনে আছে? h হচ্ছে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে কত উপরে। তাহলে এখন দেখো আমি তোমাকে যে এখানে 1 নম্বর কোশ্চেনে বললাম যে এ বিন্দুতে এই 2 কেজি ভরের বস্তু বিভব শক্তি কত, এই দেখো এ। তাহলে তোমার প্রথম কাজ হবে এই যে দেখো বিভব শক্তি বের করতেছি, তো এটা এ বিন্দুতে, এর জন্য ছোট করে এ লিখলাম, এ নিচে ছোট করে পি, তার নিচে ছোট করে এ লিখলাম, মানে EPA সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? তো কি হবে? কিছু না, তোমার জাস্ট হবে কি বলতো, mg ভূমি থেকে উচ্চতা নিতে হবে। কি নিতে হবে? ভূমি থেকে উচ্চতা। এ বিন্দু দেখো তো ভূমি থেকে কত উচ্চতা আছে, টোটাল এসি না, এই এসি কত 8, তো ডাইরেক্ট 8 লিখতে পারো, তুমি এসি লিখতে পারো এইভাবে যে mgh, h মানে এখানে এসি, অথবা তুমি চাইলে এটাকে h এভাবেও লিখতে পারো, জাস্ট এভাবেও লিখতে পারো। এখন খালি মান বসাও, এই হচ্ছে 2, এই হচ্ছে 9.8, আর h যেটা
এইচ যেটা, এই এইচ যেটা সেটা এখানে ইউজ করবা 80। এখানে একটা সতর্কবার্তা, জি এর মান 9.8 যে ইউজ করবে, এটা মাইনাস ইউজ করবে না, কারণ আমরা তো বলছি তাহলে আমরা কৃত কাজ বের করতেছি। কাজ বের করার জন্য আমাকে যে বলটা উপরের দিকে দিতে হচ্ছে, ওইখান থেকে আসছে হচ্ছে বল, আর আমাদের স্মরণ হচ্ছে উপরের দিকে, এই কারণে এইটা পজিটিভ, মানে আমরা ভ্যালু চিন্তা করছি। এখন বলবো না যে না ভাইয়া এইচ এর মান উপরে, জি এর মান নেগেটিভ, নিচের দিকে আমি মাইনাস দেবো না, এটা এখানে করবো না, ঠিক আছে, জাস্ট mgh। ওকে, তো এখান থেকে একক কি পাবা, জুল পাবা। হ্যাঁ, আর ধরে নাও আমি এখানে জুল লিখছি। আচ্ছা, এখন দেখো বি বিন্দুতে m ইকুয়ালস টু 2 কেজি ভরের বিভব শক্তিটা কত? তাহলে এটা হবে কি বলতো, এই যে বিভব শক্তি ইপি বি কি হবে, mg। এই যে এখন বি বিন্দুতে না, তোমাকে এখন জানতে হবে যে মাটি থেকে বি বিন্দুর দূরত্বটা কত, এতটুকু কত। খেয়াল করো, টোটালটা এসি যদি হয় 80, এবি যদি হয় 50, তাহলে কাট করলে পেয়ে যাব এই যে ভূমি থেকে উচ্চতাটা। তাহলে তুমি এটা কিভাবে লিখতে পারো, mg বিসি। অথবা বিসির জায়গায় তুমি এটাকে এভাবে লিখতে পারো যে না, এটাকে তুমি এভাবে নামকরণ করবে যে এইচ প্রাইম দিয়ে করো, কোনো সমস্যা নেই, এইচ প্রাইম। তাহলে এই হচ্ছে m এর মান 2, g এর মান 9.8, আর h প্রাইম এর মানটা তাহলে কি হয় পাবো, টোটাল এসি থেকে 50 বিয়োগ করলে পেয়ে যাবো, তাই না? তাহলে 80 থেকে 50 বিয়োগ করলে পেয়ে যাবে 30 মিটার। তাহলে এই হচ্ছে এখানে 30 গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে এত জুল। ওকে, আর আরেকটা হচ্ছে সি বিন্দুতে, দেখো সি বিন্দুতে এই m = 2 কেজি ভরের বিভব শক্তির কত, দেখো সি বিন্দু তো মাটিতেই, সি বিন্দু তো মাটিতেই, তাহলে মাটি থেকে মাটির হাইট কত? এটা কিন্তু হবে না, তাই না? h এর মান কি হবে বলো তো, 0 হবে। তাহলে mg * 0, তার মানে এই হবে 0 জুল। আই হোপ তোমরা একটুকু জিনিস বুঝতে পারছো, এই তিনটা জিনিস তোমরা বুঝতে পারছো। ওকে, এখন দেখো আমরা আলোচনা করব হচ্ছে শক্তির নিত্যতা নিয়ে। কি নিয়ে আলোচনা করব? শক্তির নিত্যতা নিয়ে। তো এখানে বেসিক্যালি কোন শক্তি জানো, যান্ত্রিক শক্তি। কোন শক্তিটা নিয়ে আলোচনা করতেছি আমরা? যান্ত্রিক শক্তি, তাই না? তো তোমরা কিন্তু শিখাচ্ছিলা যে যান্ত্রিক শক্তি আসলে দুইটা রূপ, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি, ঠিক আছে? তো শক্তির নিত্যতা বলতে বোঝায় যে মোট যান্ত্রিক শক্তি এটা হবে হচ্ছে আমাদের গতি শক্তি প্লাস বিভব শক্তি। মোট যান্ত্রিক শক্তি বলতে বোঝায় গতি শক্তি প্লাস বিভব শক্তি, আর এই মোট যান্ত্রিক শক্তি কখনো পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হবে না। ধরে নাও তুমি একটা জায়গায় মোট শক্তি বের করে ফেলছো, হ্যাঁ, তো এখন বিভিন্ন পয়েন্টে তুমি যদি মোট শক্তি বের করো একই আসতে হবে বা একই আসবে, ঠিক আছে? আমাদের এই মোট শক্তি কোনো পরিবর্তন হবে না। শক্তি নিত্যতা বলতে কি বোঝায়? শক্তি নিত্যতা বলতে বোঝায় মোট শক্তির পরিবর্তন হবে না। ঠিক আছে, মোট শক্তির কোনো প্রকারের পরিবর্তন হবে না। তো এটা বোঝার জন্য চলো আমরা উদাহরণ নিই। কিরকম উদাহরণ নিই? যে দেখো তোমার কাছে আমি এরকম দিচ্ছি, এই হচ্ছে তোমার একটা ভূমি, ঠিক আছে? তো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছো। এই যে আমরা গতি শক্তির অঙ্কে কিন্তু এরকম শুরু করছিলাম এই টাইপের অঙ্ক দিয়ে, একটা বস্তুকে একটা বেগে উপরে নিক্ষেপ করা হচ্ছে, তো এটা হচ্ছে আদি বেগ। আর এইদিকে কাজ করবে আমাদের মহামান্য অভিকর্ষ ত্বরণ খাড়া নিচের দিকে। তো তোমার বস্তুর বেগ তো এই যে উপরের দিকে, তুমি বলো ও কি সারা জীবন উপরের দিকে চলতে থাকবে? না, উল্টা দিকে ত্বরণ কাজ করবে। উল্টা দিকে ত্বরণকে আমরা বলি হচ্ছে মন্দন। এই মন্দন কাজ করার কারণে এই বস্তুটার বেগ আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে না, প্রতি সেকেন্ডে 9.8 করে কমতে থাকবে। তো বেগ কমতে 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 একটা জায়গায় যে কি হয়ে যাবে বলো তো, চিন্তা করলাম এই জায়গাটা যে শেষ বেগ হয়ে গেছে 0। আবার ভাবো না যে অভিক ভাইয়ের চিত্র আঁকছে তার মানে মনে হয় ওই 0 হয়ে স্থির হয়ে থাকবে, না, ও আবার নিচে পড়ে। তো এটা আমরা পরে আলোচনা করতেছি, আমরা জাস্ট উপরে উঠার বিষয় নিয়ে আলোচনা করতেছি এখন। ওকে, তো এই জায়গাটায় কি কি হচ্ছে দেখো, যে আদি বেগ একটা নিক্ষিপ্ত বেগ, তাই না? এই ইউটা কি বলতো, নিক্ষিপ্ত বেগ। তো এটা একটা মান দেওয়া থাকবে প্রশ্নে, এটা একটা মান দেওয়া থাকবে। তো এই জিনিসটা জানো, অভিকর্ষ ত্বরণ 9.8, এটাও জানো। খালি নিচের দিকে দেখে মাইনাস দিব, একটা ডাটা দুইটা ডাটা। শেষ বেগ সর্বোচ্চ উচ্চতায়, হ্যাঁ, এই যে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা, এটা আমরা বুঝেছি সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগটা কত হয়? 0 হয়।
দেখো তোমরা গতি অধ্যায় করে আসলেও জেনে থাকবা যে আমাদের ক্লাস যদি করে থাকো স্কুল ম্যাথমেটিক্সের, যে আমি কিন্তু গতিতে এই টাইপের অঙ্ক অনেক সলভ করাইছি, যে উপরে উঠলো সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করতে হয়, যে কোনো পার্টিকুলার পয়েন্টে বেগ কিভাবে বের করতে হয়, এগুলো নিয়ে কিন্তু অনেক কাজ করছি আমি। গতি অধ্যায়, এরপরে বলের অধ্যায়, দেন হচ্ছে যে এখন কাজ ক্ষমতা শক্তি। কেউ যদি এখনো থাকো যে গতি বলের অধ্যায়ের কনসেপ্ট জানো না, প্লিজ করো না, কাজ ক্ষমতা শক্তি করো না, আগেগুলো শিখো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, যদি এমন হয় না ভাই আমার পরীক্ষা আছে, আমি ওই দুটো অধ্যায় পড়বো না, আমি একটা অধ্যায় পড়ে পাস করবো, কিছু করতে পারবা। আর গতিবিদ্যা বলবিদ্যা বল না শিখে তুমি কাজ ক্ষমতা শক্তি পড়ে পরীক্ষা অ্যান্সার করবা, কিছু করতে পারবে না, বুঝছো? রুড হইলেও এটা সত্যি কথা। আচ্ছা, এখন দেখো তো এই হচ্ছে আদিবেগ, একটা আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ 0, সর্বোচ্চ উচ্চতাটা হচ্ছে h। এটা কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে? একটা ডাটা জানি, দুইটা ডাটা জানি, তিনটা ডাটা জানি। তো তুমি কিন্তু এই h এর মান কিভাবে বের করতে পারো? এই যে এই সূত্র শিখছো না, যে v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as। তো এখানে আমরা শেষ বেগ কত বসাবো? 0। u এর মান তো দেওয়া থাকবে, a এর মান কি -g, -g 2 এর মত বসবে। আর এই যে সর্বোচ্চ উচ্চতা মানে এই যে শেষ বেগ 0 হইতে যে হাইটটা কত, মানে সরণটা কত, যেটাকে আমরা h লিখবো। তাহলে এই h টা যদি এর পাশে চলে আসে 2gh ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার, তাহলে এই h ইকুয়াল টু হচ্ছে u স্কয়ার বাই 2g। ঠিক আছে? মনে আছে এটা কিন্তু ডাইরেক্ট সূত্র হিসেবে লিখছিলাম, মনে পড়ে কিনা দেখো, ডাইরেক্ট সূত্র হিসেবে লিখছিলাম, মনে পড়লে তো ভালো। মানে এট লিস্ট মনে না পড়লেও এই প্রসেসটা জানো যে তুমি হাইট বের করতে পারবা। ওকে, তো এখন কথা হচ্ছে এখানে তাহলে কি কি করব। তো ধরে নাও আমি তোমাকে এখানে এই পয়েন্ট দিচ্ছি, এটা a পয়েন্ট, সর্বোচ্চ উচ্চতা b পয়েন্ট, c নামেও একটা পয়েন্ট আছে। তো তুমি আগে দেখো a পয়েন্টটা বের করো, a পয়েন্টটা নিয়ে কাজ করো a বিন্দুতে। ঠিক আছে? তো দেখো a বিন্দুতে আমাকে একটু বিভব শক্তি বের করে দেখাও। a বিন্দুতে বিভব শক্তি ep এই যে a বিন্দুতে, তাই না? তোমাদের কিভাবে বের করা শিখেছি বলো তো? কিভাবে বের করা শিখেছি? যে বিভব শক্তি মানে কি, মানে যখন এরকম খাড়া উপরে নিচের দিকে এরকম মুভমেন্ট হবে তখন হচ্ছে mgh। তাহলে এই হলো mg। তোমাকে এই যে এই বস্তুর ভর জানতে হবে, হ্যাঁ এটাই হচ্ছে বস্তুর ভর, যে m এর মান তোমাকে দেওয়া থাকবে, সমস্যা নাই। তো mg, এখন কথা হচ্ছে এই যে h এর মান যে বসাবে s তো 0, হ্যাঁ, কারণ a পয়েন্ট মাটিতে কোনো উচ্চতা হয় নাই। তাহলে এই যে 0 বসানো, তাহলে এত ঢং করার কিছু নেই, এটা ডাইরেক্ট 0, তাই না? ইভেন এই যে একটা উদাহরণ কিন্তু মাত্র আমি করে আসছি, যে দেখো যে সি পয়েন্টটা এখানে মাটিতে ছিল, বিভব শক্তি 0। ঠিক আছে? ভূমিতে বিভব শক্তি কি হবে? 0 হবে। ওকে, আচ্ছা বুঝলাম। এখন এই বিন্দুতে গতি শক্তি, যেটাকে আমরা লিখব ই কে এ, কত হবে জানো? ই কে এ, ই কে এ মানে ই কে মানে কাইনেটিক এনার্জি, আর এ মানে এ বিন্দুতে। তো এখানে বলা হচ্ছে বস্তুটা ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এখানে গতি শক্তি হবে হচ্ছে হাফ এম, আর এই যে ইউ স্কয়ার এত জু। তাহলে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, যেটাকে হচ্ছে আমরা ই দিয়ে লিখতে পারি, মোট শক্তি ই, আর এ বিন্দুতে ছিল দেখে ই এ। এই ই এটা হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন আর বাংলা টার্মস লিখবো না, সংকেত লিখবো, এই যে ই কে এ প্লাস ই পি এ। এখন দেখো ইপি তো 0, তার মানে লিখবো না, জাস্ট হাফ এম ইউ স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার। বুঝে গেছে? আচ্ছা বুঝলাম। এই বিন্দুতে আমি শক্তি বের করছি, মোট শক্তি যা আসার আসছে, একটা 0 হলে ওটা আমার দেখার বিষয়। এখন বি বিন্দুতে আমরা কাজ করি, চলো। কোন বিন্দুতে কাজ করব? বি বিন্দুতে। খেয়াল করো, বি বিন্দুতে তুমি যদি এখন বিভব শক্তি বের করতে চাও, বি বিন্দুতে বিভব শক্তি, যেটা হচ্ছে আমরা লিখতে পারি ইপি, আর বি বিন্দুতে বের করছি দেখি বি। তো বিভব শক্তি আমরা কিভাবে বের করব? তোমাকে জাস্ট কি করতে হবে, তোমাকে হাইটটা জানতে হবে, যে মাটি থেকে এখন কত উপরে আছে। দেখো এই h বের করা যাবে, বের করতেছি না, বের করা যাবে। তো ধরে নিচ্ছে ওই h অ্যাট লিস্ট h এর মানটা 0 তো না, h এর মানটা 0 তো না, তার মানে ওই h টা এসে এখানে গুণ হয়ে যাবে, মানে mg এর সাথে h গুণ হবে, mg h এত জু। এখন দেখো বি বিন্দুতে তুমি যখন গতিশক্তি বের করবা, কারণ বি হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়। তাহলে শেষ বেগ যেহেতু 0 হয়, তুমি আমাকে বলো যে জায়গায় গতি নাই, বেগ নাই মানে তো গতি নাই, গতি নাই মানে কি ওই জায়গায় গতি শক্তি থাকবে? তুমি যদি সূত্র বসাও হাফ এম এই যে 0 স্কয়ার,
তো 0 স্কয়ার মানে তো 0, 0 গুণ হলে তো টোটালটা 0ই হয়। তো লেখার কি আছে, তো টোটাল আর লেখার কি আছে, এত জুল। তাহলে এখন কি লেখা যায়, সুতরাং বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি যেটা আমরা লিখতে পারি ই, এটা বি বিন্দুতে, এটা আমরা সংকেতে লিখবো যে ই কে বি প্লাস ইপি বি। তো ই কে বি একটা 0 আসছে, একটা আসছে জাস্ট এম জি এইচ, এটা আসছে এত জুল, এটা আসছে এত জুল। তো তুমি এখন কি বলতে পারো, তোমার যে শক্তির নিত্যতা, শক্তির নিত্যতা বলছে তুমি যাই করো না কেন মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। তো দেখো তোমার এই বিন্দুতে মোট শক্তি কি আসছে, এই বিন্দুতে মোট শক্তি আসছে এইটা, বি বিন্দুতে মোট শক্তি কি আসছে এইটা। তো শক্তির নিত্যতা অনুসারে তুমি কি লিখতে পারো জানো, শক্তির নিত্যতা অনুসারে তুমি যে কষ্ট করে এ বিন্দুতে শক্তি বের করছো আর বি বিন্দুতে শক্তি বের করছো সেটা আসলে সেম, এটা সেম আসতে বাধ্য, এটা সেমই আসবে। আমি তো দুইটা বিন্দু নিয়ে এখন এই কথাটা লিখে দিয়েছি, এই কথাটা একটু পরে লিখবো, ঠিক আছে। আমরা ওই যে সি, আমি আরেকটা পয়েন্ট লিখছি না, সি সি, এই যে দেখো সি, সি নিয়ে একটু আলোচনা করি। দেখি সি বিন্দুতে, দেখো সি বিন্দুতে তুমি যদি বিভব শক্তি বের করতে চাও, বলতো এখানে কি 0 হবে, এটা দেখো ইপি সি। তো ইপি সি মানে কি, সবসময় এটা মনে রাখবা যে এটা কি হবে এমজি, এখন এর সাথে কি হবে হাইটটা গুণ হবে। তো দেখো সি কিন্তু মাটি থেকে একটা পার্টিকুলার হাইটে আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এটাকে আমরা এইচ প্রাইম দিয়ে প্রকাশ করলাম, কি দিয়ে প্রকাশ করলাম, এইচ প্রাইম দিয়ে প্রকাশ করলাম। টোটালটাকে এইচ আর একটু এইচ প্রাইম দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি এটা হবে এমজি এইচ প্রাইম। আমরা অবশ্যই একটা বিভব শক্তি পাইছি, বিভব শক্তি আমরা এখানে পাচ্ছি। আচ্ছা এখন দেখো সি বিন্দুতে গতিশক্তি, তাহলে এই হলো ই কে আর এই হলো সি বিন্দুতে। তোমাকে কি করতে হবে, সি বিন্দুতে এই যে এই হাইট যদি জেনে যাও, এই একই সূত্র খাটায় তুমি এখন ধরো হাইট জানো, প্রশ্ন তোমাকে ক্লু দেওয়া থাকবে, হাইট দেওয়া থাকবে, তুমি এই একই সূত্র খাটায়, হ্যাঁ এখন কিন্তু এই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, হ্যাঁ যে -2gh ডাইরেক্ট লিখলাম, তাই না, এই যে -2gh হয়ে যায়। এই যে শেষ বেগটা তুমি কিন্তু জানতে পারো, ইউ এর মান কত, ইউ এর মান বসাই দিবা, এই যে হাইট, এই যে সি বিন্দুতে বেগ চাচ্ছ, তাহলে সি বিন্দুর এইচ বসাবা, তাই না, সি বিন্দুর এইচ বসাবা, দিলে এখান থেকে বেগ পেয়ে যাবা এই সূত্র থেকে। এই যে বেগ যে পেয়ে যাবা, ওই বেগটা এখানে আর বের করতেছি না, কারণ আমরা তো এখানে ডাটা দেই নাই, তাই না, মান তো দেই নাই। ওই যে বেগটা পেয়ে যাবা, ওই বেগটা পাওয়ার পর এই যে হাফ এম ভি স্কয়ার করে দিবা, এত জুল। তাহলে এখানে তোমার কি আসবে, সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, যেটাকে আমরা ই সি লিখবো, এটা হবে ই কে সি প্লাস ই পি সি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোট শক্তি। এত লাস্টে একক লিখবা জুল, ঠিক আছে। তার মানে দেখো আমরা যখন মাটিতে থাকি তখন আমাদের শুধুমাত্র থাকে হচ্ছে গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকে না, কারণ হাইটের মানটা 0 হয়। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে খেয়াল করে দেখো, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে যেহেতু বেগ 0 থাকে তখন কোনো গতিশক্তি থাকে না, টোটালটা হয়ে যায় বিভব শক্তি। আর এছাড়া যে কোনো পয়েন্ট নিলে দেখা যায় কি গতিশক্তিরও একটা মান থাকে, বিভব শক্তিরও একটা মান থাকে। শক্তির নিত্যতা বলে যে এই কথাটা, যে শক্তির নিত্যতা অনুসারে, শক্তির নিত্যতা অনুসারে এই যে ই কে এ ইকুয়ালস টু ই কে বি ইকুয়ালস টু, সরি ই কে কেন লিখছি, এ বিন্দুর মোট শক্তি, এই যে মোট শক্তি বি বিন্দুর ইকুয়ালস টু আসবে মোট শক্তি সি বিন্দুর, এটা হচ্ছে শক্তির নিত্যতা, টোটালটা সেম আসবে। বুঝে গেছে, শক্তির কোনো সৃষ্টি নাই, ধ্বংস নাই, বিনাশ নাই। কোনো একটা কারণে যদি দেখো যে সামহাও গতি শক্তি কমতেছে, তার মানে আসলে বিভব শক্তি বাড়তেছে। কেন, এই যে দেখো এই এক্সাম্পলটি দিয়ে দেখে, আবার দেখো বুঝে যাবা, এই যে দেখো আমরা কি শিখলাম, দেখো তো আমরা কি শিখলাম, যখন এই যে এই পয়েন্টে থাকবে, কোথায় থাকবে, এই পয়েন্টে থাকবে, আর এটা হচ্ছে ধরো সর্বোচ্চ উচ্চতা, তাই না, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, শেষ বেগ 0। তো আমরা মাত্র শিখছি এখানে কিন্তু কোনো বিভব শক্তি থাকে না, তাই না, এখানে থাকে শুধুমাত্র গতিশক্তি, এখানে থাকে শুধুমাত্র গতিশক্তি। তার মানে আমরা লিখতে পারি এখানে মোট শক্তি হচ্ছে একমাত্র গতিশক্তি, তাই না, উপরের দিকে যখন নিক্ষেপ করা হয়, আমি কিন্তু বলছি, আমরা কিন্তু বলি না যে উপর থেকে নিচে আসছে, আমি কিন্তু এটা বলি না, আমরা বলছি উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে। আজকে একটু দেখতেছি, ওগুলা নেক্সট দিন দেখবো হয়তো, ঠিক আছে। তো মোট শক্তি কি, এই মোমেন্টে যখন নিক্ষেপ করা হয় তখন কোনো এইচ এর মান থাকে না, তাই না, তখন হচ্ছে কি, তখন থাকে হচ্ছে গতিশক্তি। মোট শক্তি হিসেবে থাকে পুরোপুরি থাকে গতিশক্তি, কোনো বিভব শক্তি থাকবে না।
আর এই যে এই পয়েন্টে যখন শেষ বেগ 0 হয়ে যায়, এইখানে কিন্তু আমাদের মোট শক্তি থাকে কেবলমাত্র বিভব শক্তি। কেন? কারণ এখানে শেষ বেগ 0, তো কোনো গতি শক্তি থাকে না। এই যাওয়ার সময়, হ্যাঁ, উপরে ওঠার সময় বাকি পথে কি হয় জানো? বাকি যে কোনো পথে হ্যাঁ, বাকি যে কোনো পথে আমাদের মোট শক্তি থাকে দুইটাই। এখানে আমাদের মোট শক্তি থাকবে হচ্ছে ইকেও আছে, ইপিও আছে। এখানেও কি সেম, এখানে গতি শক্তিও আছে, বিভব শক্তিও আছে। বাট ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে দেখো, শুরুতে থাকে গতি শক্তি, কারণ এখানে অনেক বেগ থাকে, তাই না? এখানে অনেক বেগ থাকে, একটা আদি বেগ থাকে। বাট ত্বরণের কারণে এই বেগটা কি হতে থাকে? যৌগিক স্তর নিচের দিকে। তো এখানে কি হয়? যত উপরে উঠে খেয়াল করো, বেগ কি হয় বলতো? হ্রাস পায়। বলতো বেগ কি পায়? বেগ কমতে থাকবে না, এই যে উল্টা দিকে ত্বরণের কারণে বেগ হ্রাস পায়। বেগ হ্রাস পায় মানে কি? যে ভি কমতেছে দেখে, হ্যাঁ, ভি কমতেছে দেখে গতি শক্তি কমে। কি হয়? ইকে কমতে থাকে। এখন তোমরা ভাবতে পারো ইকে হয়তো হারায় যাচ্ছে, গতিশক্তি হয়তো হারায় যাচ্ছে। না, মোট শক্তি চেঞ্জ হতে পারবে না, গতিশক্তি কমে। ওই যে দেখো, যত উপরের দিকে উঠবে হাইট বাড়তে থাকবে না? দেখো, ও এখান থেকে এখানে গেছে, হাইট একটুকু, ও আরো উপরে গেছে, হাইট আরো বাড়ছে। হাইট যদি বাড়তে থাকে, বিভব শক্তি বাড়তে থাকবে, তাই না? এটাই তো সূত্র, যে এমজি এইচ এর মান দেখো, এমজি এটা তো বিভব শক্তি, এটা না ইপে। এইটা যত বড় হবে শক্তি তত বাড়বে। তো যত উপরে উঠবে বেগ হ্রাস পেয়ে গতিশক্তি কমবে, কিন্তু উপরে উঠবে, আমি বলছি না যত উপরে উঠবে এটা কমতে থাকে, কিন্তু উচ্চতা বেড়ে হাইট এইচ বাড়তে থাকায় বিভব শক্তি বাড়তে থাকে। বুঝতে পারছো? কি হতে থাকে? বিভব শক্তিটা বাড়তে থাকে। তাহলে ঘটনাটা কি হয়? শুরুতে টোটাল আছে গতিশক্তি, মোট শক্তি মানে গতিশক্তি, কোনো বিভব শক্তি নাই। বা যত উপরের দিকে যাবে গতিশক্তি কমে বিভব শক্তি বাড়তে থাকবে, গতিশক্তি কমে বিভব শক্তি বাড়তে থাকবে, গতিশক্তি কমে বিভব শক্তি বাড়তে থাকবে, গতিশক্তি কমে বিভব শক্তি বাড়তে থাকবে। কমতে বাড়তে একটা পর্যায়ে যে কোনো প্রকারের গতিশক্তি থাকবে না, টোটাল বিভব শক্তিটাই হয়ে যাবে মোট শক্তি। বুঝে গেছে? টোটাল বিভব শক্তিটা কি হয়ে যাবে? বিভব শক্তি। জিনিসটা মজার না? এটাই হচ্ছে শক্তির নিত্যতা, এটাই হচ্ছে কি বলতো? শক্তির নিত্যতা। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এটা বুঝতে পারলে তোমাদেরকে এখন একটা অঙ্ক দেখাই। তো দেখো, এই অঙ্কটা হচ্ছে আমরা এখন সমাধান করব। এখানে চিত্র দিয়ে 3টা পয়েন্ট দেখানো হচ্ছে, এখানে একটা বস্তু দেখানো হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে 5 কেজি নির্দেশ করা হয়েছে। তো এখানে এ, আচ্ছা, সি নামে একটা পয়েন্ট, বি নামে একটা পয়েন্ট, এ নামে একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, বুঝলাম। আর এতে লেখা হচ্ছে বস্তুটা স্থির। এখন উদ্দীপক করো যে 50 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি নিক্ষেপ করা হলে, এখানে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা বোঝানো হচ্ছে, ঠিক আছে? কোথায়? খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে। আচ্ছা, তাহলে এ বি সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি, এখানে মোট শক্তি বের করতে হবে, ঠিক আছে? আমরা বের করে দেব, কোনো সমস্যা নাই। আর হচ্ছে তোমাকে একটা ক্লু দাও, AB = 50 মিটার। তা আমি এই অঙ্কটা করব, তোমাদেরকে আরেকটা এক্সট্রা ম্যাথ দেব এখানে, ঠিক আছে? এটা তোমরা আগে ভিডিও পোস্ট করে নিজেরা করো, ঠিক আছে? এক্সট্রাটা কি? এই এক্সট্রা ম্যাথটা এই মোট শক্তি যে বের করবো না 3টা, ওইটা করতে যে অটোমেটিক আমার চলে আসবে, বাট তোমরা নিজেরা ভিডিওটা পোস্ট করে নিজে আগে ট্রাই করো। এক্সট্রাটা কি দেখাচ্ছি? যে বি বিন্দুতে বিভব শক্তি কত, এটা সেলফ ট্রাই, ঠিক আছে? এটা তুমি ভিডিও পজ করে নিজে নিজে আগে দেখো, আর আমার এই অঙ্কের মধ্যে অটোমেটিক এটা চলে আসবে। তো চলো আমরা এটা সলভ করা শুরু করি, যে কিভাবে এটা আমরা সলভ করব। একদমই সহজ, একবার দেখলে সবগুলো অঙ্কের নিয়মে দেখবে যে একই নিয়ম ভাবেই অঙ্কগুলো হয়ে যাবে। তো তুমি আগে সিলেক্ট করো যে এবিসি এর মধ্যে কোন পয়েন্ট আগে বিভব শক্তিটা বের করবা। তো দেখো যে এ বিন্দু লিখছে বিভব শক্তি না, মানে মোট শক্তি। তো এ বিন্দুতে লিখছে, আচ্ছা চলো আমরা এই বিন্দু নিয়ে আগে কাজ করি, ঠিক আছে? তো লেখা হচ্ছে এ বিন্দুতে, ঠিক আছে, আমরা মোট শক্তি লিখবো, তাই না? তাহলে আমরা এই বিন্দুতে দেখো গতি শক্তি বের করতে চাই। তুমি বলো, এই বিন্দুতে প্রশ্ন একদম স্পেসিফিক ভাবে বলে দিছি স্থির, তার মানে এটা কি সর্বোচ্চ উচ্চতা নির্দেশ করছে? গতি শক্তি, তাই না? ই কে, আর এটা এই বিন্দুর জন্য ই কে এ, বেগ 0 হওয়া মানে কোনো শক্তি থাকবে না, শেষ। এখন দেখো বিভব শক্তি তুমি যদি বের করতে চাও, কি বের করতে চাও? বিভব শক্তি। এই যে ফর্মুলা একটা, ইপি এ এমজি এইচ। এম এর মান জানো, জি এর মান জানো, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে এইচ এর মানটা, সর্বোচ্চ উচ্চতা কিন্তু এখনো তুমি জানো না, প্রশ্নে দেয় নাই।
প্রশ্নে একটা ডাটা দেওয়া এবি, এবি ইকুয়ালস টু 50, এবি মানে জাস্ট এই লেন্থটুকু দেওয়া, ঠিক আছে। তো তোমাকে তাহলে এটা আবার একটু বের করে নিতে হবে। তারপর বলছি যে আমি কিন্তু সূত্র লিখে রাখছি, দেখো এই যে এইচ বের করার জন্য ফর্মুলা, এই যে সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য ফর্মুলা কোথায় জানি লিখে রাখছিলাম, ওই যে এটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কি ইউ স্কয়ার বাই 2g, নিক্ষিপ্ত বেগ বাই 2g। গতি অধ্যায়ে কিন্তু এগুলো করছিলাম, বাট তুমি যদি ভুলে যাও, ভুলে গেলেও কোনো সমস্যা নাই, আস্তে আস্তে করবা, যে এইভাবে করবা যে আচ্ছা এখানে বেগ জানতে, সরি এখানে হাইট জানতে চাচ্ছ তাই না, এখানে একটা আদি বেগ আছে, তা আদি বেগ ধরো কথার কথা লিখলা, কত কথার কথা না, ডাটা দেওয়াই 50 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আমি আর বাংলা কথা লিখলাম না, যা নিক্ষিপ্ত বেগ, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, আর হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, আমরা যেহেতু বেগের এটা পজিটিভ দিছি, ত্বরণ কাজ করবে -9.8, তাই না, এটাকে হচ্ছে আমরা এভাবে লিখবো যে এ হবে হচ্ছে -g। তাহলে যে আমরা ফর্মুলা যদি বসাই যে v স্কয়ার a স্কয়ার -2gh, এটা পাবো, তাই না। 2a s এর জায়গায় a এর জায়গায় -g বসছে, আর s এর জায়গায় h বসছে, তাই না। ওকে, তাহলে এখান থেকে দেখো ট্রান্সফার করে নিয়ে আসো, 2gh মানে হচ্ছে কি, v স্কয়ার তো 0, তো এটা বাদ, তো এটার পাশে আসলে এখানে থাকবে u স্কয়ার, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে h মানে হচ্ছে u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো u এর মান কত বসাই দাও 50, তাহলে 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, ঠিক আছে। তাহলে আমরা কত পাই, তো 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8, তো এটা আসে 127.55 এর মতন। তাহলে এইখানে তুমি এখন মানটা বসে দাও, m এর মান কত, দেখো প্রশ্ন দেওয়া আছে 5 কেজি, তাহলে 5, g এর মান কত 9.8, ঠিক আছে। আর h এর মানটা কত, ওই যে 50 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। আচ্ছা এইভাবে বসালে তো 9.8 কাটাকাটি, তুমি তো এটা বসাবা তাই না, এটা বসাবা, সরি সেটা না বসলে ডাইরেক্ট এই মানটা বসাই দিবা, 127.55। এটার সাথে এখন 9.8 গুণ করো, আর হচ্ছে 5 গুণ করো, কত পাবো জানো, 6250 পাবা, 6250 জুল, বুঝছো। ক্যালকুলেটরের মানটা দিয়ে ডাইরেক্ট গুণ করে দিছি, এটা আসছে 6250 জুল। তো এই হচ্ছে কি আমাদের কি বলতো বিভব শক্তি, আর গতি শক্তি তো থাকবে না। তাহলে আমরা এখন লিখতে পারি যে মোট শক্তি কোথায়, আমরা তো লিখে রাখছি হেডলাইনে এ বিন্দুর, তাই না, মোট শক্তি, যেটাকে আমরা লিখবো ই এ বিন্দুর জন্য, এটা কি হবে ই কে প্লাস ইপি। ই কে এর মান কত আসছে 0, এই যে ই কে এ ইপি এ পয়েন্টের জন্য, আর এটা হচ্ছে 6250 জুল, তাহলে এই আসবে হচ্ছে 6250 জুল। এই হচ্ছে এ বিন্দুর মোট শক্তি। এখন একটু কষ্ট করে বিটা বের করবা, একটু কষ্ট করে সিটা বের করবা। তো তোমাদের যেমন সি বলে দিই, সি বের করতে প্যারা হবে না, তোমাদের প্যারা হবে বি। আমি আগে সিটা সহজে বের করে দিই, ঠিক আছে। আগে এলোমেলো করলে কোনো সমস্যা নাই, তুমি অঙ্ক করতেছো এটাই অনেক, এলোমেলো করা আবার কি। দেখো সি বিন্দুতে তুমি যদি গতি শক্তি বের করতে চাও, ই কে সি, তো আমরা জানি ফর্মুলা কি হবে, হাফ এম ভি স্কয়ার, গতি শক্তি তো এটা, তাই না। ওইখানে ডাইরেক্ট 0 লিখছি কেন, কারণ বেগটা নাই। বাট এই যে সি বিন্দুতে, তাই না, আমরা কোথায় আছি সি বিন্দুতে, সি বিন্দুতে কিন্তু এই যে দেখো এত বেগে কি করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, তার মানে এখানে কিন্তু বেগ আছে, আর এটা কত, তো আবার 50, তো ভি না লিখে আমরা ইউ লিখবো এখানে, কারণ আমরা চিত্র ইউ লিখছি। তাহলে এই হচ্ছে হাফ, এম এর মান হচ্ছে 5, ইউ হচ্ছে কত জানি 50, এত জুল। তো দেখো কত আসে, এটা কত আসে, তাহলে 50 স্কয়ার ইনটু 5 ইনটু পয়েন্ট, তো এটা আসে 6250 জুল, তাই না, 6250 জুল। এখন তুমি যদি বিভব শক্তি বের করতে যাও, বলো তো কি ইউজ করবা, এই হচ্ছে ইপিসি, এই হচ্ছে এমজি, তুমি বলো সি বিন্দু মাটি থেকে কত উপরে আছে, সি বিন্দু তো পুরো মাটিতেই, তাহলে এস এর মান 0, তো 0 বসাইতে পারো, ডাইরেক্ট এখানে 0 লিখতে পারো। তাহলে এখন তুমি দেখবে হচ্ছে মোট শক্তি, মোট শক্তি এই হচ্ছে ই সি বিন্দুর জন্য, তাই এটা কি হবে বলো তো, ইকে প্লাস ইকে সি প্লাস ইপিসি, তো এইটা আসছে 6250, এটা তো 0, 6250 জুল। অলরেডি দেখো এ বিন্দুর মোট শক্তি 6250 জুল, আর সি বিন্দুর মোট শক্তি 6250 জুল তোমার চলে আসছে, বুঝছো। এখন তাহলে আমাদের অলরেডি দুইটা মিলে গেছে, যে 2 পয়েন্টের মোট শক্তি মিলে গেছে। এখন খালি এটা দেবো বি বিন্দুটা, ঠিক আছে। বি বিন্দুটা তোমরা দেখো কিভাবে সলভ করি, হ্যাঁ একটু এভাবে ফলো করে অঙ্ক করবে, তোমাদের অঙ্ক হয়ে যাবে। বি বিন্দুতে মোট শক্তি, তো
তো তুমি চুজ করো, তুমি আগে কোনটা বের করবা, গতিশক্তি বের করবা না বিভব শক্তি বের করবা, বলো। ধরো গতিশক্তি বের করবা, ঠিক আছে। এই যে ই কে, একটু ঠান্ডা মাথায় খালি, একটু ডাইরেকশন দেখবা যে কই কই যাচ্ছে। ই কে এটা কি বি বিন্দুর জন্য, এই যে সূত্র এটা ইউজ করবা, হাফ এম। এবার ধরো ভি স্কয়ার ইউজ করলাম, কারণ আমি ভি কোথাও ইউজ করছি, আর এই বিন্দুতে তো ডাইরেক্ট জিরো লিখছি, মানে ভি ইউজ করি নাই। তাই আমি চিন্তা করলাম যে এই যে বল যে যাচ্ছে বা বস্তুটা যাচ্ছে, এই যে হ্যাঁ এখানে ত্বরণ কাজ করতেছে, এই 50 যে এই বেগ, ইউ তো আর থাকবে না, ত্বরণের কারণে কমতে কমতে চিন্তা করলাম এইখানে বেগটা হচ্ছে ভি। এখন হচ্ছে ভি আমি কিভাবে বের করব। তো দেখো ভি বের করার এই অঙ্কগুলোতে একটাই ফর্মুলা, যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, ডাইরেক্ট লিখবো -2g। এই যে এখানে এই h জানতে হবে, এই h কিন্তু আবার বা পুরাকে ডাইরেক্ট এই h বসাই দিও না। ওই যে আমরা যে সর্বোচ্চ হাইট বের করছি 127, টোটালটা কত জানি বের করছি বলো তো, 127.55, ওই হাইট না। দেখো আমি কি বলছি, আমার আদিবেগ হচ্ছে ইউ, খেয়াল করো এই হচ্ছে আদিবেগ। এই ত্বরণের কারণে কমতে 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 এই যে এই জায়গাটা যে আমি শেষ বেগ বের করতেছি, তাহলে অবশ্যই ওইখানে যে এইচটা, এই এইচটা আসলে যে এই বিসি লেন্থ বোঝাচ্ছে অথবা এইচ প্রাইম বোঝাচ্ছে, যে এই ইউ থেকে যে ভি বেগ প্রাপ্ত হচ্ছে, এই হইতে যে কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা কতটুকু অতিক্রান্ত দূরত্ব, পুরা এইচ না আমি এখানে লিখছি, বাট ওইখানে বোঝানো হচ্ছে যে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে এই যে একটু এই এইচ প্রাইমটা আমি কিভাবে পাবো। খেয়াল করে দেখো উদ্দীপকে এই ডাটা দেওয়া নাই, না দেওয়া থাকুক একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু? এই যে দেখো তোমাকে দেওয়া আছে এ বি হচ্ছে 50, তোমার লাগবে হচ্ছে বিসি, তাই না? যেহেতু তুমি হচ্ছে বি বিন্দু নিয়ে কাজ করতেছো, মাটি হচ্ছে সি, বিসি দূরত্বটা লাগবে, যে এই এখানে এইচ বলতে কি বোঝানো হচ্ছে বিসি, বুঝছো? এটা দিয়ে বোঝানো হচ্ছে বিসি। এখন হচ্ছে বিসি এর মান কিভাবে পাবা, টোটালটা 127.55, মানে এসি থেকে তুমি যদি এবি কাট করো তাহলে পেয়ে যাবে হচ্ছে এটা, অর্থাৎ 127.55 থেকে তোমাকে এখন 50 বিয়োগ করতে হবে, বুঝে গেছে? তাহলে তোমাকে এখন একটু কষ্ট করে এখানে এই কাজটা করতে হবে, যে ভি স্কয়ার যে বের করবা, ইউ স্কয়ারের মান কত 50 -2 * 9.8, এই যে এইচ এর মান কত লিখবা 127.55 থেকে বিয়োগ হবে 50, বুঝছো? এটা কেন হইছে, টোটাল হাইটটা থেকে উপরটা বাধ্য হয়েছে, তাহলে যে আমি বি মাটি থেকে যে বি দূরত্বটা পাবো, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় এটা করলেই হয়ে যাবে। আর এই হাইটটা বের করা তোমার দরকার তো, ঠিক আছে? এখানে একটু ভালো করে উপরে লিখে দিবা, যে এটা মুছে আবার লিখবো, হ্যাঁ এখানে একটু ভালো করে লিখবা যে ভূমি সি হতে বি এর দূরত্ব, ঠিক আছে, বা বি এর উচ্চতা এইচ প্রাইম, এটা একটু ভালো করে লিখবে যে 127.55 থেকে 50 বিয়োগ হয়ে হবে, এটা কত হয় 77.55, ঠিক আছে? এখন যে তাহলে তুমি এই হাইটটা বের করে ফেলছো, তাই না? এইটা তাহলে এখন এখানে বেগ কত হবে, তাহলে এখন তুমি এই হাইটটা তোমার বিভব শক্তি বের করতে গেলেও তো লাগবে, কারণ বিভব শক্তি তো তোমরা এইচ মানে কত উপরে আছে সেটা তো নিবই। এখন যে তুমি এখানে লিখবা যে সুতরাং যে ভি স্কয়ার হবে কি ইউ স্কয়ার -2gh, এখন যে মান বসাও, এর মান হচ্ছে 50 স্কয়ার -2 * 9.8 * h এর মান হচ্ছে 77.55, ডাইরেক্ট লিখলাম। আরেকটা কথা, এই যে হাফ এম ভি স্কয়ার আমি কি বলছি, বেগ লাগবে, তো কেউ আবার এখান থেকে ভি বের করতে পারো, বাট ভি বের করতে গেলে রুট করা লাগবে, কি দরকার তুমি ভি স্কয়ারই বের করো, কারণ দেখো তোমার সূত্রে কিন্তু ডাইরেক্ট হাফ এম এর সাথে ভি স্কয়ার ডাইরেক্ট গুণ হচ্ছে, তো তুমি এখন এখান থেকে আগে ভি বের করবা, ভি বের করার পরে আবার যে এখানে ভি স্কয়ার করবা, খাটনি ডাবল না, ডাবল খাটনি চেয়ে তুমি তাহলে কি করতে পারো, তুমি এখান থেকে জাস্ট ভি স্কয়ারই বের করবা, মানে ভি স্কয়ার আছে ভি স্কয়ার, ভি বের করার প্যারাতে তুমি যাবা না, বুঝে গেছে? যেমন দেখো এই মানটা কত আসে, 50 স্কয়ার -2 * 9.8 * 77.5, এটা আছে 981, ঠিক আছে? বুঝছো? এটা তুমি চাইলে এটাকে আমি লিখতে পারো যে না ভাইয়া ভি হচ্ছে এটা, বাট আবার যে এখানে ঘুরে ফিরে ভি স্কয়ার করতে হবে, তো এটা করতে না করতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ভি স্কয়ার, বাট এই যে একক আবার কেউ মিটার পার সেকেন্ড লিখো না, একক আবার কেউ মিটার পার সেকেন্ড লিখো না, এটা দেখলে টিচার আবার কেটে দেবে, একক হয় না। কেন? দেখো তোমার যে কোনো একটা রাশি কি থাকে আমাদের, ওইটার একটা একক থাকে, তাই না? তুমি যদি ওই রাশির বর্গ করো তাহলে এককেরও বর্গ হবে, তুমি যদি ওই রাশির ঘন করো
এককেরও ঘন হবে। বুঝা গেছে? হাতের লেখার দিকে বাদ দাও। তো তুমি বের করছো ভি এর স্কয়ার, শুধু ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তো ভি স্কয়ারের একক হবে এটারও বর্গ, পুরোটার বর্গ। ঠিক আছে, একটুকুই রেখে দাও, তোমার লিখতে হবে না যে এম স্কয়ার এস টু দি পাওয়ার -2, এটাও লিখতে হবে না, এইভাবে রেখে দাও তাও চলবে। এইটা এখন তুমি ডাইরেক্ট এখানে বসে দিবা। এই হচ্ছে হাফ, এম এর মান ছিল 5, ভি স্কয়ারের মান 981। ঠিক আছে, তো কত আসে দেখো, হাফ ইন্টু 5 ইন্টু 981, এটা আসে 245.25 জুল। 245 সরি ভুল দেখছি, 2452.5 জুল। ঠিক আছে, 2452.5 জুল। তো এটা গেল মাত্র গতিশক্তি। দেখো ঠান্ডা মাথায় দেখো গতিশক্তি কিভাবে বের করবা, যে সর্বনিম্ন মানে ভূমি আর সর্বোচ্চ হাইট ব্যতীত অন্য যে কোনো বিন্দুতে গতিশক্তি কিভাবে বের করবা, আগে ঠান্ডা মাথায় তুমি এইচ বের করে নিবা। এইচ বের করে নিলে এখান থেকে ভি স্কয়ার, যে ওই সূত্র বসে দিলেই ভি স্কয়ার পেয়ে যাবা। ঠিক আছে, তুমি আগে দেখবা যে প্রশ্নে কোনো না কোনো ক্লু দেওয়া হয়, প্রশ্নে ডাইরেক্ট বলবে যে বি বিন্দু ভূমি থেকে এই 77 মিটার উচ্চতায় আছে, তাহলে তোমার আর কষ্ট করে এইচ বের করতে হবে না। অথবা উল্টা দিক থেকে ডাটা দেওয়া থাকবে, কোনো না কোনো ভাবে এটার একটা ক্লু থাকবেই। এটা থাকলে এই সূত্র থেকে ওই হাইটে বেগটা কত ওইটার ভি বের করবা, ভি মানে ভি স্কয়ার বের করবা, ডাইরেক্ট সূত্রে বসিয়ে দিবা, গতিশক্তি শেষ। আর এই যে বিভব শক্তিটা কি আসবে বলতো, ইপি, এটা কোন বিন্দুতে, বি বিন্দুতে। এটা হবে যে এমজি, এই যে মাটি থেকে কত উপরে আছে, এটা তো আমাদের এই যে বি বিন্দুতে হচ্ছে এইচ প্রাইম উচ্চতা, তাই না? তাহলে এখানে মান বসে দাও, এম এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে 9.8, এইচ প্রাইম এর মান হচ্ছে 77.55 জুল, তাই না? এখানেও জুল লিখতে পারো শুরু থেকে। তাহলে কত আসে, তো 5 ইন্টু 9.8 ইন্টু 77.55, তো এটা আসে হচ্ছে 3799.95 জুল। তাহলে দেখো আমরা বি বিন্দুতে গতিশক্তি বের করছি, বিভব শক্তিটাও বের করছি। এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে মোট শক্তি। এই বি বিন্দু, এই যে মোট শক্তি ই, এটা বি বিন্দু, এটা তাহলে যে গতি শক্তি আছে, এটা বিভব শক্তি আছে, বি বিন্দু। তো গতি শক্তি কত আসছে, এই যে ই কেবি 2452.5, 2452.5 প্লাস বিভব শক্তি কত আসছে 3799.95, 3799.95 জুল। ঠিক আছে, একটু যোগ দাও, এই ডাটাটার সাথে যে 2452.5, তাহলে দেখো কত আসে 2452.3799.95। আচ্ছা, একটা ডাটা এই জায়গাটার না 981 না, ভালো করে দেখো, আমার এখানে 980.02 হবে। হ্যাঁ, একটু ডাটাটা কম বেশি চলে আসছিল, তো পরে চেক করলাম 980.02 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। তো এই যে এই জায়গাটায় বসাই দিলে এখন ঠিক আসবে। গতিশক্তিটাতে একটু ভুল আসছিল, একটু সামান্য, এইজন্য শক্তি সামান্য এই চলে আসছিল। হাফ এর হচ্ছে 5, ভি স্কয়ারের মান হচ্ছে 980.02। ঠিক আছে, এত জুল। তাহলে এই মানটা যদি ঠিক করে নেই, হাফ এই হচ্ছে 5 ইনটু 980.02। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2450.05 জুল গতিশক্তি আসছে এইটা। আর বিভব শক্তি এটাই, তো আমরা যদি মোট শক্তিতে বসাই, তাহলে এখানে চেঞ্জ আসছে 250, এটা আসবে 2450.05। হ্যাঁ, কেন আমি বুঝলাম যে এখানে ভুল হয়েছে, যে মোট শক্তি বেশি চলে আসছিল, বুঝছো? এখন এটা যোগ দাও, দেখো এখন এটা যোগ দাও, 2450.05 প্লাস 3799.95, এই দেখো কাটায় 6250 জুল আসছে। বুঝা গেছে? কাটায় 6250 জুল আসছে। আমার ওই যে ওইখানে যে একটু ভুল লিখে ফেলছিলাম, এখানে বেশি আসতেছিল, 6252 আসতেছিল, 2 বেশি আসতেছিল, তাও বেশি আসার কথা না। তো এটাই যে কেন আসছে, তো এটা একটু একবার ক্যালকুলেশন চেক দিলাম, যে দেখলাম যে জায়গাটাতে ডাটাটা ভুল লিখে ফেলছিলাম। ঠিক আছে, তো ভুল লেখার কারণে এখানে ঠিক করলে হয়ে যায়। তো এই যে দেখো আমরা তাহলে কি পাচ্ছি, দেখো তো আমাদের, দেখো ভালো করে খেয়াল করো, এই দেখো সি বিন্দুতে মোট শক্তি 6250। এই দেখো এটা বি বিন্দু, হ্যাঁ, বি বিন্দুতে মোট শক্তি কোথায়, মোট শক্তি 6250। এরপরে দেখো আর কোথায় ছিল,
আরেকটা ছিল হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি 6250। তার মানে দেখো আমরা কিন্তু বের করে ফেলছি এ বি সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করছি, এটা হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরায় বলতে পারতো যে না, এ বি সি বিন্দুতে শক্তির নিত্যতা প্রমাণ করো বা শক্তি নিত্যতা দেখাও যে শক্তি সংরক্ষণ থাকে। তাহলে তোমাকে লাস্টে ফাইনালি এই কাজগুলো করার পরেও তোমাকে লাস্টে ফাইনালি এই কাজটা করতে হবে যে আচ্ছা তাহলে আমাদের যেহেতু এ বিন্দুতে শক্তি, হ্যাঁ, বি বিন্দুতে শক্তি, সি বিন্দুতে শক্তি একই আসে, তার মানে শক্তি নিত্যতা এখানে থাকে, মানে শক্তির কোনো পরিবর্তন হয় না। বুঝছো? আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই থাকবে। তোমাদের একটা অঙ্ক আছে দেখবে বইয়ের, এইটা তোমরা নিজেরা করবা। কেন করবা আমি এটা বলবো না, এরকম অঙ্ক আমি এর আগে করাইছি, বুঝছো, গতি অধ্যায় করাইছি। এটা খালি তোমরা নিজেরা করবা। আর ওভারঅল আজকে সামারি কিন্তু এটা মনে রাখবে, এই যে সামারিটা, এটা যখন নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার ক্ষেত্রে আমাদের প্রথমেই থাকবে হচ্ছে গতিশক্তি, দেন আস্তে আস্তে গতিশক্তি কমবে, বৃহস্পতি বাড়বে, গতিশক্তি কমবে, বৃহস্পতি বাড়বে, করতে করতে সর্বোচ্চ চূড়ায় যে মোট শক্তি হয়ে যাবে গতিশক্তি 0 আর পুরোটাই হয়ে যাবে বৃহস্পতি। ঠিক আছে? দেখো আজকের ক্লাসটা আই হোপ তোমরা বুঝতে পারছো। আমার নেক্সট ক্লাসে স্প্রিং, দেন বইয়ের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে এই পুরো কনসেপ্টগুলো শিখে ফেলবো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।